একটু সোজা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, আমরা গতকালকে পরিপাকের একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা সম্পূর্ণভাবে উপস্থাপন করি নাই, কারণ যখন যান্ত্রিক পরিপাকের কথা বলছিলাম এটি কিন্তু মেইন পরিপাক না, আসল পরিপাকটাই হচ্ছে রাসায়নিক পরিপাক। পরিপাক বল দিয়ে আমরা যা বুঝি সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক। আচ্ছা, তাহলে আমরা কি জেনে নিই যে পরিপাক, ডাইজেশন কাকে বলে, কি ঘটে পরিপাকের মধ্যে, কি ঘটে, কি কারণে পরিপাক দরকার, এবং পরিপাকের পরে কি হবে আমরা ছোট্ট বা ক্ষুদ্রভাবে জেনে নেওয়ার চেষ্টা করবো এখানে, ঠিক আছে। তাহলে পরিপাক জিনিসটা কি? পরিপাক হচ্ছে জটিল খাদ্যবস্তু তুমি গ্রহণ করবা, কিন্তু তোমার দেহ সেটা গ্রহণ করতে পারবে না। কথাটার মানে বুঝছো, তুমি নিজে গ্রহণ করতেছো, কিন্তু তোমার শরীরে যেইখানে পৌঁছানো দরকার কোষগুলোকে তোমার সজীব রাখতে হবে, তাই না? ওই কোষগুলো গ্রহণ করতেছে না, খাবার যেটা খাচ্ছে সেটা গ্রহণ করতেছে না, কারণ কি? খাবারটা জটিল অবস্থায় আছে। তাহলে এইখানে কি করতে হবে? খাবারটাকে সরল উপাদানে পরিণত করতে হবে। সরল জিনিস সবাই সহজে নিয়ে নিতে পারে, জটিল জিনিস অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না, কিন্তু সহজ জিনিস সবাই বুঝতে পারে, তাই না? এই সহজ জিনিসটা গ্রহণও সবাই সহজে করতে পারে। দেহের কোষগুলো সেম, জটিল খাদ্যবস্তুগুলো যখন দেহের ভিতরে পৌঁছায় তারা সেটি গ্রহণ করতে পারে না। তাদের জন্য কি দরকার হয়? খাদ্যবস্তুগুলোকে সহজ, সাবলীল এবং সরল উপাদানে পরিণত করতে হয়। তার জন্য কি দরকার হয়? তার জন্য দরকার হয় হচ্ছে পরিপাকের একটা বেসিক প্রসেসের দরকার হয়। বুঝো তোমরা কথাটা? বেসিক প্রসেস কথাটা কেন আসছে এখানে? একটা মৌলিক একটা প্রক্রিয়া দরকার হয়, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে হাইড্রোলাইসিস। এখন এইখানে অনেকের কথা আসতে পারে যে ভাই হাইড্রোলাইসিস জিনিসটা কি? ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে পারো, ম্যাক্সিমাম স্টুডেন্টের ছাড়াও কিছু স্টুডেন্ট আসো যারা পড়তেছো এখন, এই জন্য পারো না। আমি জানি অনেকেই পারো। এটা বলো তো হাইড্রোলাইসিস জিনিসটা কি? একটু জলদি কমেন্ট, আমি তোমাদের কমেন্ট বেশি চেক করি। তোমাদের রেসপন্স যত ভালো থাকে আমাদের নতুন কিছু পড়ানোর আগ্রহ তত বেশি থাকে। দেখি বলো হাইড্রোলাইসিস জিনিসটা কি? হাইড্রোলাইসিস কাকে বলে? এখনো সবাই মেনশন দিচ্ছ তাদের ফ্রেন্ডদেরকে। যাই হোক, পানির বিয়োজন, একজন বলছে পানির বিয়োজন। পানিকে ভাঙা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তোমাদের সবার উত্তরটা আমি দেখলাম। কেউ বললা পানির বিয়োজন, কেউ বললা শুধু বিয়োজন, কেউ বললা যে পানিকে ভাঙা। মনে রাখবা হাইড্রো মানে কি? হাইড্রো মানে হচ্ছে পানি। লাইসিস মানে কি? লাইসিস মানে হচ্ছে ভাঙন। এখন কথা হচ্ছে যে পানিকেই কি ভাঙতে হবে, নাকি পানির সাথে যদি অন্য কিছু থাকে সেটাও ভাঙতে পারবে? বুঝো কথা, এখানে পানিটা নিজেও ভাঙবে, পানির সাথে যেই উপাদানটা থাকবে মিশ্রিত অবস্থায় সেটাও ভাঙবে। তার মানে কি? হাইড্রোলাইসিস ইজ দ্য প্রসেস। হাইড্রোলাইসিস হলো একটা প্রক্রিয়া যার মাধ্যমে পানির উপস্থিতিতে কোনো উপাদানকে আমরা ভেঙে দিতে পারবো, ভেঙে ছোট ছোট উপাদানে পরিণত করতে পারবো। সেটাকে আমরা বলবো হাইড্রোলাইসিস। অর্থাৎ পানি লাগবে মাস্ট, পানির উপস্থিতি মাস্ট লাগবে, তারপর পানির সাথে যে উপাদানটা থাকবে তাকে আমরা ভাঙবো। এখন কথা হচ্ছে তুমি পরিপাক করতেছো, ঠিক আছে, তুমি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছ, বা লিপিড জাতীয় খাবার খাচ্ছ, বা প্রোটিন জাতীয় খাবার খাচ্ছ। এই 3 ধরনের খাবার যদি তুমি খাইতে যাও, 3 ধরনের খাবার খাইতে গেলেই তোমাকে একটা বেসিক প্রসেস লাগবে, সেটা হচ্ছে হাইড্রোলাইসিস। অর্থাৎ 3 ধরনের খাবারই যদি তুমি দেহের মধ্যে শোষণক্ষম করতে চাও, তোমাকে হাইড্রোলাইসিসের মধ্য দিয়ে যাইতে হবে। ওই হাইড্রোলাইসিসের প্রভাবে বা হাইড্রোলাইসিস প্রসেসের ভিত্তিতে যেই প্রক্রিয়াটা সংগঠিত হবে জটিল খাদ্যবস্তুগুলোর উপরে, সেটাকেই আমরা বলবো
ডাইজেশন বা পরিপাক। সবাই বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? মোবাইলে কি হচ্ছে এটা? লেখা বড় করে লিখতে হবে। উম্মে হাবিবা লেখা কি দেখতে পাচ্ছ না? ও আচ্ছা, পানি ভাঙন এইটুকু লেখা মনে হয় বুঝতে পারো না। আচ্ছা, আবার বলতেছি, দেখো একজন বলছে আবার বলতে। হাইড্রোলাইসিস ইজ দ্য প্রসেস। হাইড্রোলাইসিস হলো একটা প্রক্রিয়া যার দ্বারা কি হবে, জটিল খাদ্যবস্তুগুলো ডাইজেশন ইজ দ্য প্রসেস, যেটার মাধ্যমে জটিল খাদ্যবস্তুগুলো হাইড্রোলাইসিস প্রক্রিয়ার উপরে কি হবে, দেহের জন্য সরল এবং গ্রহণ উপযোগী হবে। সেই প্রসেসটাকে আমরা বলবো ডাইজেশন। ডাইজেশন কি? তাকে হাইড্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে জটিল খাদ্যবস্তুকে সরল দেহের উপযোগী খাদ্যবস্তুতে পরিণত করবে এবং সেটা কি করব, আমরা পরে দেহে শোষণ করতে পারবো, কোষের ভিতরে পৌঁছাইতে পারবো। সেটাকে আমরা বলবো কি, ডাইজেশন। এখন কথা হচ্ছে ডাইজেশনের একটাই হাইড্রোলাইসিস হইতে হবে। ডাইজেশনের পরে কি করতে হবে, অ্যাবজর্পশন করতে হবে। অ্যাবজর্পশন জিনিসটা কি, হাইড্রোলাইসিসের পর যখন সরল খাদ্যবস্তুগুলোকে আমরা পাবো, সেগুলো দেহে শোষণক্ষম হবে এবং পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে দেহের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। সেটাকে আমরা বলবো শোষণ। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখবো, ডাইজেশন কাকে বলে, অ্যাবজর্পশন কাকে বলে, অর্থাৎ পরিপাক কাকে বলে এবং শোষণ কাকে বলে। ওকে, সবাই কি বুঝতে পারছো নাকি? আচ্ছা, আমি শুরু করতেছি তাহলে। এখন ডাইজেশন বা পরিপাক কোথায় কোথায় হয়, কিভাবে হয়, কোন প্রসেসে হয়, কিসের মাধ্যমে হয়। মনে রাখবা, ডাইজেশন যদি করতে হয় বা পরিপাক যদি করতে হয়, তাহলে কি লাগবে, পানি লাগবে। ঠিক আছে, পানি একটা মাধ্যম, পানি যদি না থাকে তাহলে হবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে বুঝলাম যে এখানে কি লাগতেছে, পানি। তারপর ডাইজেশনের সাথে আরেকটা জিনিস লাগতেছে, সেটা কি, এনজাইম লাগতেছে। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো, আইইউবিএমবি বা আইইউবি অনুসারে এনজাইম কত প্রকার? বলো, আইইউবি অনুসারে এনজাইম কত প্রকার? এবং ওই এনজাইমের মধ্যে পানির সাথে সংশ্লিষ্ট যে এনজাইমটা আছে, সেই এনজাইমটার নাম কি? একটু জলদি বলো, হোয়াট ইজ আইইউবিএমবি টাইপ এনজাইমস, এবং ওই এনজাইমের মধ্যে পানির সাথে সংশ্লিষ্ট আছে কোন এনজাইমটা? আমাদের এখানে কি অনেক পরে শোনা যায় নাকি? হাইড্রোলাইটিক এনজাইম, ইয়াস, তানহা তাসনিম তো কি, তোমার উত্তর সঠিক। তানহা তানজিম তো কি, হাইড্রোলাইটিক এনজাইম। মনে রাখবা, আইইউবিএমবি বা আইইউবি অনুসারে এনজাইম হচ্ছে টোটাল 6 প্রকার। ওই 6 প্রকারের মধ্যে একটা এনজাইমের নাম হচ্ছে হাইড্রোলেজ এনজাইম বা হাইড্রোলাইটিক এনজাইম। ওই এনজাইমটা পানির উপস্থিতিতে বিক্রিয়া করবে। তাহলে আমরা যে ডাইজেস্টিভ এনজাইমগুলোর নাম বলতেছি, যেগুলো পানির উপস্থিতিতে কি করবে, দেহে ডাইজেশন করবে, পরিপাক ঘটাবে, সেইগুলো হবে কোন ধরনের এনজাইম? হাইড্রোলাইটিক এনজাইম। মনে রাখবা, তুমি মল্টেজ বলো, সুক্রেজ বলো, লাইপেজ বলো, সবগুলো কোন ধরনের এনজাইম? সবগুলোই হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। মনে থাকবে সবার, হাইড্রোলাইটিক এনজাইম বা হাইড্রোলেজ। যদি হাইড্রোলেজের উদাহরণ
তোমাকে বলতে বলে যে হাইড্রোলেজ কোনগুলো, হাইড্রোলেজগুলো তুমি কীভাবে মনে রাখবা, তাহলে আমি বলবো তোমার কোনো কিছু মনে রাখার দরকার নাই, ডাইজেস্টিভ এনজাইমগুলো মনে রাখো। ডাইজেস্টিভ এনজাইমগুলোই হবে কি হাইড্রোলাইটিক এনজাইম। ঠিক আছে, সহজ ভাষায় সবগুলো মুখস্থ করা হয়ে গেল। ওকে, আচ্ছা কানিজ ফাতেমা মিতু, এইটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। কোনটা বুঝো নাই, কোনটুকু বলো, কোনটুকু ক্লিয়ার ভাবে চাচ্ছ তুমি, একটু জলদি বলো। অনেক কিছু পড়ানো বাকি, এখনো মেইন টপিকের মধ্যে ঢুকতে পারতেছি না। মিতু তুমি একটু জলদি বলো কোনটা ক্লিয়ার, মানে ক্লিয়ার শুনতে চাচ্ছ, কোনটা ক্লিয়ার শুনতে চাচ্ছ, আমি তো বুঝি না, একটু জলদি করো, সময় কম। ডাইজেস্টিভ এনজাইমস আর হাইড্রোলাইটিক অর হাইড্রোলাইজেস। আচ্ছা ঠিক আছে, বলতেছি শোনো। ডাইজেস্টিভ এনজাইম কেন হাইড্রোলাইটিক এনজাইম? ডাইজেশনের বেসিক প্রসেসটা কি? ডাইজেশন ঘটতে হলে কি ঘটতে হবে? কি করতে হবে? হাইড্রোলাইসিস করতে হবে। হাইড্রোলাইসিসের জন্য কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। তাহলে যদি ওই এনজাইমগুলো পানির প্রয়োজনেই হয়, হাইড্রোলাইটিক এনজাইমই যদি প্রয়োজন পড়ে, মানে যদি একদম হাইড্রোলাইসিসেরই প্রয়োজন পড়ে, তাহলে এদেরকে কি আমরা হাইড্রোলাইটিক এনজাইম বলতে পারি না? সহজ হিসাব, পানি ছাড়া পরিপাক হবে না, তাহলে পানি দরকার, এই জন্য এটাকে আমরা বলবো কি হাইড্রোলাইসিস প্রসেস। আর হাইড্রোলাইসিস লাগতেছে বলে যে এনজাইমটা লাগতেছে সেটা হাইড্রোলাইটিক এনজাইম, যেহেতু পানির উপস্থিতি ছাড়া সে কাজ করতে পারছে না, পানির উপস্থিতির দরকার, এই জন্যই তো সে হাইড্রোলাইটিক এনজাইম, তাই না? এই জন্য যতগুলো তুমি পাবা, যে এনজাইমগুলোই পাবা পরিপাক করতেছে, ডাইজেশন করতেছে, সবগুলো হবে হাইড্রোলাইটিক এনজাইম। ওকে, আচ্ছা তাহলে এই গেল পরিপাক। এখন কথা হচ্ছে পরিপাক কোথায় কোথায় হয়, কোন জায়গা থেকে শুরু হয়, কোন জায়গায় গিয়ে শেষ হয়। মনে রাখবা, পরিপাকের শুরু হচ্ছে একেবারে মুখে, মুখে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কোথায়? এখানে একটা কথা আছে, পরিপাকটা শেষ হয় কোথায়? একদম ক্ষুদ্রান্ত্রের মধ্যে গিয়ে পরিপাকটা শেষ হয়, ক্ষুদ্রান্ত্রে শেষ হয়, এবং সেখানে কি হয়? অ্যাবজর্পশন শুরু হয় বা শোষণ শুরু হয়। গতকালকে বলছি শোষণটা কোথায় হয়, তোমাদের কোথায় শুরু হবে? যে জুনামের মধ্যে, ওই যে জিজু একেবারে শোষণ করে তার শ্যালকের অবস্থা খারাপ করে দিবে, তারপরে সে যাবে আবার কোথায়? সিকামে। আচ্ছা যাই হোক, এটা তো গতকালকের পড়া, ইয়া বুঝতে পারছো মিতু? ওকে, তোমরা যদি বুঝতে পারো তাহলেই আমি আগাবো, সমস্যা নেই। ঠিক আছে, তো শুরু হচ্ছে মুখের মধ্যে, শেষ হচ্ছে ক্ষুদ্রান্ত্রের মধ্যে। এখন মুখের মধ্যে ডাইজেশনটা শুরু হচ্ছে, বুঝো, মুখের মধ্যে শুরু হচ্ছে, মুখের মধ্যে তাহলে কিছু তো নিঃসৃত হয়, কিছু যদি নিঃসৃত না হতো তাহলে কি
পরিপাক বা ডাইজেশনটা হইতে পারতো না। তাহলে মুখের মধ্যে কি নিঃসৃত হচ্ছে? মুখের মধ্যে নিঃসৃত হচ্ছে লালা। তাহলে আমরা মুখ দিয়ে শুরু করতেছি। মুখের মধ্যে কি হয়? মুখে যদি শুরু করি, মুখে নিঃসৃত হচ্ছে লালা। লালার মধ্যে কি কি থাকে? লালার মধ্যে কি থাকে যেইগুলো নিঃসৃত হওয়ার কারণে পরিপাক বা ডাইজেশন হতে পারে? লালার মধ্যে থাকে হচ্ছে মিউকাস। মিউকাসের কাজটা কি? খাদ্যবস্তুটাকে ভিজিয়ে রাখা। ওই বললাম না পানির দরকার, মিউকাস এই কাজটা করতেছে, পানি সরবরাহ করতেছে, খাবারটাকে ভিজিয়ে রাখতেছে। মিউকাসের কাজ হয়ে গেল। লালার মধ্যে থাকতেছে মিউকাস, তাই না? লালার মধ্যে আর কি থাকতেছে? লালার মধ্যে প্রোটিন পরিপাককারী কোনো এনজাইম থাকে না। লালার মধ্যে বা মুখের মধ্যে প্রোটিন পরিপাককারী কোনো এনজাইম থাকবে না। তার মানে তুমি যত প্রোটিন খাও মুখের মধ্যে কোনো চেঞ্জ হবে না। মুখের মধ্যে তুমি অনেকক্ষণ ধরে খাবার চিবাইতে থাকো, অনেক কিছু করতে থাকো, খাবারটা ছোট হবে, বাট ওইটার কোনো ডাইজেশন হবে না। তাহলে লালার মধ্যে প্রোটিন পরিপাককারী কোনো এনজাইম নাই। তাহলে থাকে কি? থাকে হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী আর কি, আর হচ্ছে লিপিড পরিপাককারী এনজাইম থাকে। তোমাদের বইয়ের মধ্যে লিপিড পরিপাককারী এনজাইমটার নাম লিখে নাই, কিন্তু আমি বলতেছি লিখে রাখো তোমরা। কার্বোহাইড্রেট পরিপাককারী দুইটা এনজাইম থাকতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে টায়ালিন। টায়ালিন বানানটা দেখো, টায়ালিন, PTYALINE, PTYALINE, এইটা কি বলা হয়? টায়ালিন। এই টায়ালিনটা কোথায় থাকতেছে? মুখের মধ্যে। এই টায়ালিনের আরেকটা নাম আছে, সেটা কি? এটা কি বলা হয়? স্যালিভারি আলফা অ্যামাইলেজ। স্যালিভারি আলফা এখানে ভাসতেছে না? হ্যাঁ ভাসতেছে। স্যালিভারি আলফা অ্যামাইলেজ দেখা যায় নাকি একেবারে নিচে চলে গেছে? লেখাগুলো অনেক ছোট, আমি জানি তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, একজন বলছে যে শুধু শর্করা পরিপাক হয়। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি লিপিড কোনটা হয়, লিপিড কোন এনজাইমটা নিঃসৃত হয় আমি বলতেছি। এত তাড়াহুড়ো করলে হয় না, আস্তে আস্তে দেখো। আচ্ছা, একজন বলতেছে একটু বড় করে লিখতে। ঠিক আছে, আমি আর একটু বড় করে লিখতেছি তাহলে, যেহেতু ছোট করে লিখলে একেবারেই ছোট হয়ে যাচ্ছে। তাহলে লিখতেছি, এই যে কার্বোহাইড্রেটের মধ্যে কি আছে? স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। এটার আরেক নাম কি বললাম? টায়ালিন। আর এটা হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক আছে? এটারই আরেক মানে এটা ছাড়া আরেকটার নাম কি বললাম? মল্টেজ। ঠিক আছে, এই দুইটা কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম থাকে। এছাড়া আরেকটা থাকে লিপিড পরিপাককারী এনজাইম, নাম কি? লিঙ্গুয়াল লাইপেজ। লিঙ্গুয়াল লাইপেজ। আমি বলছিলাম লিঙ্গুয়াল মানে কি, গতকালকে বলছিলাম, কিন্তু লিঙ্গুয়াল মানে হচ্ছে জিহ্বা। ঠিক আছে, লিঙ্গুয়াল মানে হচ্ছে জিহ্বার, লাইপেজ মানে লিপিড পরিপাককারী এনজাইম। তাহলে বা এই লিপিড পরিপাককারী জিহ্বা থেকে নিঃসৃত হয়, সেটাই হচ্ছে কি? লিঙ্গুয়াল লাইপেজ। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, এটা কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? আমি দেখি, আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করবে জানি। বলো, এই যে লিঙ্গুয়াল লাইপেজটা জিহ্বা থেকে নিঃসৃত হচ্ছে, এই যে লিঙ্গুয়াল লাইপেজটা বা স্যালাইভারি আলফা অ্যামাইলেজটা, সেটা কোন গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে? জিহ্বার কোন গ্রন্থি? একটু জলদি করো, তোমাদের উত্তর যত তাড়াতাড়ি হবে আমি তাড়াতাড়ি শেষ করব। তোমাদেরকে এখানেই শিখাই দিব একদম সব কিছু।
স্যালাইভারি আলফা অ্যামাইলেজ কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? এই যে শারমিন তাহসিনা সুরভি, তোমাকে আগে পড়ায় দিছি এই জন্য তুমি পারছো, নাইলে তো এটা আসলে পারার কথা না। সুরভি সুরভি আমাদের জুলজি মাস্টার ব্যাচের যে প্রথম যে ব্যাচটা ছিল সেটা থেকে সে থাকে, এই জন্য সে পারছে। ইবনার্সের গ্রন্থি, এই যে লিঙ্গুয়াল লাইপেজের কথা যদি বলি, স্যালিভারি আলফা অ্যামাইলেজের কথা বলি, এইগুলো কোন গ্রন্থি থেকে নিশ্চিত হবে? ইবনার্স গ্ল্যান্ড, ইবনার্স গ্ল্যান্ড বা ইবনার্স গ্রন্থি। এই যে ইবনারের গ্রন্থি, এটাকে ইংরেজিতে বললে কি বলি? ইবনার্স গ্ল্যান্ড, ঠিক আছে? ইবনার এর গ্রন্থি বা ইবনার্স গ্ল্যান্ড, ইবনার্স, এই যে ইবনার্স গ্ল্যান্ড, এইটা, ঠিক আছে? সবাই বুঝতে পারছো ইবনার্স গ্ল্যান্ড কেন বলতেছি? ইবনার্স গ্ল্যান্ড থেকে কি হবে? এই দুইটো এনজাইম নিঃসৃত হবে, ঠিক আছে? অনেক লেট, যাই হোক, সুরভি আগে পায়রা গেছে। অন্যরা মনের মধ্যে মানে ক্লাসের মধ্যে মনোযোগ কম। ওই যে জ্যোতি আমাদের আগের ব্যাচে ছিল, মিতু ছিল, কিন্তু তারা কিন্তু পারে না এটা। সবাই শুধু জিব্বা বলছে, কিন্তু জিব্বার কোন গ্ল্যান্ড সেটা বলতে পারে নাই। মনোযোগ কম, মনোযোগ আরো বাড়াইতে হবে। ঠিক আছে সবার? আচ্ছা, সবাই ইবনার্স গ্ল্যান্ড লিখে ফেলছে অলরেডি। তাহলে এখন আমি শুরু করতেছি। তাহলে মুখের মধ্যে লিপিড পরিপাককারী এনজাইম থাকে কি থাকে না? সবার কাছে এখন ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম থাকে, লিপিড পরিপাককারী এনজাইম থাকে, কিন্তু লিপিড পরিপাককারী এনজাইম খুব কম পরিমাণে থাকে। স্যালাইভারি আলফা অ্যামাইলেজটা কি থাকে? একটু বেশি পরিমাণে থাকে, বা ট্যালিনটা একটু বেশি পরিমাণে থাকে, মল্টেজটাও কি অনেক অল্প পরিমাণে থাকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে মুখের মধ্যে তো ডাইজেস্ট হইল, বা পরিপাক এই যে খাবারের সাথে মিশ্রিত হইল, এখন সম্পূর্ণ পরিপাক কি মুখের মধ্যে হবে, নাকি পাকস্থলীতে গিয়েও কিছু হবে? মনে রাখবা, এই যে কার্বোহাইড্রেটের জন্য স্যালিভারি আলফা অ্যামাইলেজ আছে, এইটা সব থেকে বেশি কার্যকর হবে কখন? যখন পিএইচটা কী হয়ে যাবে, একেবারে নিচের দিকে থাকবে। এই জন্য এইটা কাজ করে কোথায়? কাজ করে হচ্ছে পাকস্থলীর মধ্যে। মুখের মধ্যে খুব অল্প একটু কাজ করে, সম্পূর্ণ কাজটাই করে কোথায়? পাকস্থলীর মধ্যে। কারণ কি? ওইখানে পিএইচটা আছে, একদম অল্প একটা পিএইচ। ওই পিএইচটা তার জন্য অনেক সুবিধাজনক, সে সুন্দরভাবে সেখানে কাজ করতে পারে। এই জন্য সে কোথায় কাজ করে? পেটের মধ্যে কাজ করে। বুঝা গেছে? তাহলে স্যালিভারি আলফা অ্যামাইলেজ কোথায় কাজ করবে? পেটের মধ্যে, পাকস্থলীর মধ্যে, ঠিক আছে? লিঙ্গুয়াল লাইপেজ সেও সেম, সে কোথায় কাজ করবে? পেটের মধ্যে এসে। সে আগে এখানে কাজ করবে না, এমনকি সে পেটের মধ্যেও সম্পূর্ণ কাজ করে না, সে আরও পিছনে যায়, সে একেবারে অন্ত্রের মধ্যে গিয়ে কাজ করে। এর আগে সে শুধু কি করে? দেখেই যায় আস্তে আস্তে, যে আমি আরেকটু যাই, আরেকটু সামনে গিয়ে তারপর আমি কাজটা করব। এত তাড়াহুড়োর কিছু নেই, সে আস্তে আস্তে কাজ করে, ঠিক আছে? তাহলে লিঙ্গুয়াল লাইপেজ সে আরও পিছনে গিয়ে কাজ করে। স্যালিভারি আলফা অ্যামাইলেজ সে কোথায় গিয়ে কাজ করে? পেটের মধ্যে গিয়ে কাজ করে, ঠিক আছে? আর পেটের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট পরিপাক করে এমন কোনো এনজাইম নিশ্চিতই হয় না। আমরা এখন চলে যাচ্ছি তাহলে পেটের মধ্যে, ভাব কোথায়? পাকস্থলীর মধ্যে। চলো দেখি যে পাকস্থলীর মধ্যে কি কি হয়। আমরা চলে যাচ্ছি এখন পাকস্থলীতে। আচ্ছা, এখন আচ্ছা, একটা জিনিস, এই যে মুখের মধ্যে যে এনজাইমগুলোর নাম লিখলাম, এটা কিভাবে মনে রাখতে পারো তোমরা? হ্যাঁ, তোমরা সহজে মনে রাখতে পারো যে মোটা লেপ দিয়ে। মুখের মধ্যে কোন ইয়া থাকে?
কোন পরিপাককারী এনজাইম থাকে। এটা তোমরা খুব সহজে মনে রাখতে পারো কি দ্বারা, মোটা লেপ, মো দ্বারা কি আছে, মো দ্বারা হচ্ছে মোল্টেজ, টি দ্বারা হচ্ছে টায়ালিন, ঠিক আছে, আর ল্যাব দ্বারা কি লাইপেজ, ঠিক আছে। তাহলে মুখের মধ্যে কোন এনজাইম থাকে এটার জন্য ছোট্ট একটা ছন্দ যদি চাও মনে রাখতে পারো, অথবা সহজভাবে এটা মনে থাকে, ছন্দ লাগে না, আমি বলতেছি এগুলোর জন্য ছন্দ লাগে না, তবু কিছু কিছু স্টুডেন্ট আছে যে ছন্দটা থাকলে আমার জন্য সুবিধা হয়, তাদের জন্য হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল মুখ, মুখটা গেল। তাহলে এখন চলে যাবো আমরা পাকস্থলীতে। দেখি তো পাকস্থলীতে কি আছে। পাকস্থলীতে আমি আগেই বলছি যে কার্বোহাইড্রেট পরিপাককারী কোনো এনজাইম থাকে না, পাকস্থলীতে কার্বোহাইড্রেট পরিপাককারী কোনো এনজাইম নাই। তাহলে পাকস্থলীতে কি আছে, প্রোটিন পরিপাককারী এনজাইম আছে আর লিপিড পরিপাককারী, প্রোটিন পরিপাককারী এনজাইম আর লিপিড পরিপাককারী এনজাইম আছে, ঠিক আছে। তাহলে এর জন্য ছোট্ট একটা ছন্দ দিয়ে দিচ্ছি। পাজিরা লাই গিলে। আচ্ছা, আমি এখানে একটা ছন্দ লিখে দিলাম, এখানে পাজিরা লাই গিলে মানে কি, যত পাজি পোলাপাইন আছে তারা কি মিথ্যা কথা বলে, তাই না, ওই মিথ্যা কথা বলা মানে হচ্ছে লাই গিলা, ঠিক আছে, গিলে মানে বলে, ঠিক আছে, আর গিলে বলতে তো ভিতরে একদম ভিতরে প্রবেশ করা বুঝে, আর বলে মানে হচ্ছে বাইরে ছোড়া বুঝে। তুমি যদি মনে রাখতে চাও এটা মনে রাখতে পারো, সমস্যা নাই, লাই গিলে, লাই মানে কি মিথ্যা। লাই মানে কি মিথ্যা কথা, আর গিলে মানে বলে, ঠিক আছে। তাহলে পাজিরা লাই গিলে হচ্ছে কি, লাই মানে হচ্ছে কি লাইপেজ, আর গিলে মানে হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। এই লাইপেজ মানে হচ্ছে কিন্তু গ্যাস্ট্রিক লাইপেজ। বলো তো এখানে গ্যাস্ট্রিক লাইপেজ কেন বলা হচ্ছে, এটাকে গ্যাস্ট্রিক লাইপেজ, গিলেকে আমরা গ্যাস্ট্রিক লাইপেজ কেন বলতেছি, সহজ হিসাব। আমরা আগে কি বলছিলাম, যখন জিব্বার মধ্যে লাইপেজটা থাকবে সেটা থাকবে কি লিঙ্গুয়াল লাইপেজ, লিঙ্গুয়াল মানে জিব্বা, জিব্বার লাইপেজ। আর যখনই আমরা পাকস্থলীর কথা বলতেছি তখন সেটা হয়ে যাচ্ছে কি গ্যাস্ট্রিক লাইপেজ। তার মানে যখন পাকস্থলীতে থাকবে তখন থাকবে গ্যাস্ট্রিক, জিব্বার মধ্যে থাকলে থাকবে লিঙ্গুয়াল। তাহলে এই হইল গ্যাস্ট্রিক লাইপেজ, ওকে, এই জন্য এটা গ্যাস্ট্রিক লাইপেজ। এখন বলা হচ্ছে পাজিরা, এখানে পাজিরা কেন বলা হচ্ছে, যে পাজি পোলাপানদেরকে বোঝানো হচ্ছে, তাই না। তাহলে পাজিরা, পা দ্বারা কি, তাহলে পা দ্বারা হচ্ছে কি, পা দ্বারা হচ্ছে পেপসিন, জি দ্বারা হচ্ছে জিলাটিন, সরি পেপসিন, পেপসিন হচ্ছে এই আর কি, আর পেপসিনেজ, ঠিক আছে, সরি পেপসিন, আর এটা হবে জিলাটিনেজ, কারণ কি, রা, রা দ্বারা হচ্ছে রেনিন, ঠিক আছে। আচ্ছা, এমন কথা হচ্ছে এখানে জিলাটিনেজ কেন বলছি আমরা, জিলাটিন কেন বলি নাই, আচ্ছা আগে বলছিলাম যে পাজিরা গিলে, কিন্তু এখন বলছি লাই গিলে, তাহলে তোমার জন্য আরো সুবিধা হচ্ছে, সব কিছু আগেরই, সব কিছুই আগের, জ্যোতি যেটা বলছে সেটাও পড়াইছি, এখন যেটা হচ্ছে সেটাও পড়াইছি। কি হইলো, আমি কি বললাম এখানে জিলাটিনেজ কেন বলতেছি,
মৃত্যু তোমার উত্তরটা হয়নি। নিষ্ক্রিয় না, নিষ্ক্রিয় কখন? আচ্ছা আমি এখন আরেকটা জিনিস তাহলে বলি। তাহলে তোমাদেরকে প্রথম দিন এটা বুঝেছিলাম, প্রথমে যদি প্রো থাকে, লাস্টে যদি জেন থাকে, এই দুইটা যদি থাকে, প্রথমে প্রো শেষে জেন, প্রথমে প্রো শেষে জেন যদি থাকে তাহলে সেটা হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে এই যে রেনিনটা যদি প্রো রেনিন অবস্থায় থাকে তাহলে সেটা হবে কি? নিষ্ক্রিয়। ওই প্রো রেনিনকে রেনিনে পরিণত করবে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কারণ কি? এটা পাকস্থলীর মধ্যে রেনিন আছে, পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। সেই অ্যাসিডটাই কি করবে? প্রো রেনিনকে রেনিনে পরিণত করবে এবং প্রোটিন খাবারটাকে কি করবে? ডাইজেশনে সহায়তা করবে। আবার শেষে জেন, এই যে পেপসিনের শেষে জেন থাকে, পেপসিনোজেন। এটা যদি আবার পড়াইতে যাই তাহলে আবার চলে আসবে জাইমোজেন্স মানে কি? জাইমোজেন্স মানে হচ্ছে সেই সকল পরিপাককারী প্রোটিনস এনজাইমস, সেই সকল পরিপাককারী প্রোটিন এনজাইমস যারা কি করবে? যারা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অন্যান্য সক্রিয় কারকের উপস্থিতিতে প্রো এবং জেনটা বাতিল হবে, অর্থাৎ তারা সক্রিয় হয়ে প্রোটিন পরিপাক করতে সহায়তা করবে। সেইগুলোকে বলা হয় জাইমোজেন। জাইমোজেনের মধ্যে কি আছে? পেপসিনোজেন আছে, ট্রিপসিনোজেন আছে, কাইমোট্রিপসিনোজেন আছে, ঠিক আছে, প্রোরেনিন আছে, আরও অনেক কিছু আছে। এই সমস্ত এনজাইমগুলোকে আমি কিন্তু একটা শিটও দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে কোনগুলো নিষ্ক্রিয় এবং কোনগুলো কী হবে, যখন সক্রিয় হবে তখন কী হবে। অর্থাৎ সকল জাইমোজেন যখন জেনটা শেষ হয়ে যাবে বা প্রোটা শেষ হয়ে যাবে তখন তারা কী হয়ে যাবে? সক্রিয় হয়ে যাবে। ঠিক আছে? ইয়েস, এই যে সুরভি সঠিক উত্তর দিয়ে দিছে আবারও। জিলাটিনের উপর ক্রিয়া করে, এই জন্য তাকে বলছি জিলাটিনেজ। এখানে জিলাটিন হচ্ছে কি? জিলাটিন হচ্ছে একটা প্রোটিন, আর জিলাটিনের উপর যে ক্রিয়া করবে যে এনজাইমটা সেটা হচ্ছে জিলাটিনেজ। অর্থাৎ যে কোনো একটা প্রোটিন এরপরে যদি এজ থাকে তাহলে মনে রাখবা ওই প্রোটিনটাকে সে কী করতেছে? পরিপাক করতেছে। বুঝা গেছে? যে কোনো একটা প্রোটিন যদি থাকে সেটার শেষে এজ লাগাই দিবা, ওই প্রোটিনটাকে পরিপাককারী এনজাইম হয়ে যাবে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, কি শুরু হয়েছে এখানে? তোমরা কি কমেন্ট বক্স ইনবক্স বানিয়ে ফেলছো, তাই তো? সব জায়গায় এরকম, কিছু বলবো না। যার কাছে যেইটা ভালো লাগে সে সেটা করবে। তুমি যদি বলো তাও কারো মধ্যে অনেক সময় চেঞ্জ আসতে পারে, নাও আসতে পারে। আমি নিজে প্রথম অনেক বেশি করছি, অনেক বেশি দুষ্টমি করছি, অনেক টাইম ওয়েস্ট করছি, অনেক কিছু করছি, ঠিক আছে। একদম প্রথম 6 মাস মানে এমন একটা অবস্থা, সবাই একেবারে শিওর হয়ে গেছে যে আমি কোথাও চান্স পাচ্ছি না এখন, ঠিক আছে, আমি পড়াশোনা করবো না ইন্টারমিডিয়েটে, আমার ভবিষ্যৎ এমনিতেই নষ্ট। সবাই মোটামুটি ধরে নিয়েছে, হ্যাঁ, সবাই মনে মনে খুশি হয়েছে, যাক ও পড়াশোনা করতেছে না, ও কিছু করতে পারবে না জীবনে। 6 মাস পরে হঠাৎ করে নিজের মধ্যে একটা চেঞ্জ এসে গেল, আমি সব কিছু নিয়ে সিরিয়াস হয়ে গেলাম। আগে ধরো এই যে তুমি যে কমেন্টগুলো করতেছো না, এরকম কমেন্ট অনেক কিছু কিন্তু আমি করে বেড়াইতাম, ঠিক আছে। কিন্তু একটা সময় আমার নিজের মধ্যে বুঝ আসলো যে আমি যে কমেন্টগুলো করে বেড়াচ্ছি এখানে সময়টা নষ্ট হচ্ছে, একটু পড়াশোনা করে দেখি, যদি 15 দিন আমার কাছে সময় আছে, হাফ ইয়ারলির আগে 15টা দিন আমার কাছে সময় আছে, আমি 15টা দিন একটু কষ্ট করে দেখি, যদি ভালো কিছু হয় তাহলে তো সমস্যা নাই। যদি একেবারে সব কিছু হারায় যায় তারপরে যদি আমি এগুলো ভাবি তাহলে তো লাভ নেই। আগে একটু চেষ্টা করে দেখি। 15 দিনে আমি এমন একটা ইমপ্রুভমেন্ট করছিলাম,
আমার নিজের পড়াটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিলাম যে আমি এরপর থেকে আর কখনো পিছনে ফিরে দেখি নাই। আমি মোবাইলে ধরবো এইটুকু চিন্তা পর্যন্ত আমার আসে নাই। আমি মোবাইলে একটু গেম খেলবো চিন্তা আসে নাই। কেন? আমি পড়াশোনা করে নিজের মধ্যে একটা ডিটারমিনেশন নিয়ে এসে গেছিলাম যে আমাকে এখন এইভাবে পড়তে হবে, আমি এইভাবে পড়লে আমার কেরিয়ারটা হবে এরকম। আমি ফার্স্ট ইয়ার থেকে ডিটারমিনেট ছিলাম, যে একদম ডিটারমিন করে ফেলছিলাম যে আমি আমার জীবনে মেডিকেলে চান্স পায়া দেখাবো, আমি মেডিকেলের জন্যই পড়বো। স্যার ম্যামরা অনেক সুন্দর করে পড়াইছে, কিন্তু প্রথম 6 মাস আমি শুধু গেছি আর আসছি। স্যার ম্যামরা পড়াইতেছে, আমি হা করে তাকায় ছিলাম, কিছু বুঝি নাই। স্যার ম্যামরা পড়াই যাচ্ছে, ঠিক আছে, স্যার ম্যামরা বলতেছে এটা বুঝছো, জি স্যার বুঝছি। বাসার মধ্যে গিয়ে দেখি কিছুই বুঝি নাই, পড়তেও মন চাইতো না, কারণ কি আমি বুঝতেছি না। তারপর যখন আমি একটু নিজে চেষ্টা করলাম যে না আমি একটু বইটা দেখবো, বইটা দেখতেছি, স্যারের ক্লাসে গিয়ে স্যারের পড়াগুলো বুঝতেছি, তারপরে আর ঠেকায় কি আমাকে, নিজে পড়তে হবে তোমাকে। তখন দেখবা আর তোমার এই সব কমেন্টিংয়ের চিন্তা থাকবে না মাথায়। যখন তুমি ভালো করে পড়তে থাকবা তখন নিজে থেকে ইচ্ছা থাকবে যে ভাইয়ের কাছে একটা নতুন কিছু কোয়েশ্চেন করি, দেখি ভাই আমাকে এটার উত্তর যদি সুন্দরভাবে দেয় তাহলে আমি আরেকটা কোয়েশ্চেন করবো, আরেকটু বইটা ঘাটবো, আরেকটা নতুন কোয়েশ্চেন করবো, এই চিন্তা থাকবে মাথায়। আর যখন তোমার কাছে চিন্তা থাকবে যে আমি আচ্ছা সমস্যা নেই, আমি লাস্টের 3 মাস পরে চান্স পাই ফেলবো, তখন তোমার মধ্যে এই চিন্তাটা যদি থাকে, তুমি বললাম তো তুমি ওই 3 মাসেও কিছু করতে পারবে না। আর এখন যে আসো, পরে গিয়ে বুঝবা যে পড়াটা যে কি কঠিন, যখন তুমি ওই শেষের 3 মাসে গিয়ে পৌঁছাবা। ওই শেষের 3 মাসের আগে নিজের অবস্থাটা যদি শক্ত না করো তাহলে টিকতে পারবা না। এখন যুগ পাল্টে গেছে, এখন টিকে থাকতে হলে শুরু থেকে তোমাকে শুরু করতে হবে। তুমি ভাবতেছো 3 মাস, ঠিক আছে 3 মাসে দেখো, 3 মাসে যদি তুমি পারো আলহামদুলিল্লাহ, তোমার মানে তুমি অনেক এক্সট্রা ট্যালেন্টেড, তোমার ব্যাপারে কিছু বলা নাই। যারা 3 মাসে এই ইয়াটা নিতে চাচ্ছ না, রিস্কটা নিতে চাচ্ছ না, আমি তাদের জন্য বলতেছি তোমরা এখন থেকে একটু সিরিয়াস হও। এই যে কমেন্ট বক্সের মধ্যে তোমরা এই কমেন্টগুলো করতেছো, যারা মনোযোগ সহকারে ক্লাসটা করতেছে তাদের ডিস্টার্ব হচ্ছে। আমি বলি তোমার লাইভ দেখার দরকার নাই, 10 জন দেখো, 10জনও নাই, 2জন দেখো, 2জন ভালো করে দেখো, 2জন চান্স পাও। আমার দরকার নাই তো এই যে 100 200, দরকার কি 200 জন দেখার দরকার কি? তোমরা 2জন চান্স পাও, 2জন বলবা যে ভাইয়া আমাদের 2জনকে লাইভে ক্লাস করাইছে, আর কেউ করে নাই, আমরা 2জন করেছি, আমরা 2জন বিভিন্ন জিনিস জানার জন্য ভাইয়াকে প্রশ্ন করছি, ভাইয়া উত্তর দিচ্ছে, আমরা এতে সন্তুষ্ট, আমরা এইভাবেই চান্স পাইছি, এটাই তো যথেষ্ট। তোমাদেরকে কি আমি বলছি যে কষ্ট করে থাকো, বুঝতেছো না থাকো, জোর করে থাকো? বলতেছি না তো। তোমার যদি মনে হয় তাহলে থাকো। এই যে আমি এখন রেনিন নিয়ে একটা জিনিস বুঝাবো, এর আগেই কি হচ্ছে তোমরা এখানে ঝামেলা শুরু করেছ। সবাই বলে, আচ্ছা একটা কথা, সবাই বলে যে ইয়া করে, মানে যারা মনে করো যে একদম শুরু থেকেই ভালো স্টুডেন্ট ছিল, তারাও কিন্তু বলে যে আমি অনেক ইয়া করছি, এই যে আমি পড়াশোনায় ফাঁকিবাজি করছি, এই করছি। ওই সব আমি কখনোই করি না, আমি ফাঁকিবাজি করি নাই, আমি পড়াশোনা করেই চান্স পাইছি। কিন্তু আমি প্রথম দিকে ফাঁকিবাজি করতাম। প্রথম দিকে আমার আত্মীয় স্বজন বলো, আমার মা বাবা বলো, ঘরের সবাই মোটামুটি শিওর হয়ে গেছিলো যে আমি চান্স পাবো না। এটা দেখে আমার কাছে কষ্ট লাগতো যে ওরা বলেই যে আমি চান্স পাবো না। আমার আম্মু বলতো যে তুই যদি চান্স না পাস তাহলে আমি এইটা করে ফেলবো, তুই যদি চান্স না পাস তাহলে আমি ওইটা করে ফেলবো, তোর সাথে আমি কথা বলবো না। ওইগুলো খুব বেশি লাগতো, মনের মধ্যে লাগতো যে ওইগুলোর জন্যই চেষ্টা করছি যত ভালো থেকে ভালো কিছু করা যায়, নিজের সব কিছু বিসর্জন দিয়ে হলেও কিছু করে দেখাইতে হবে, এরকম একটা চিন্তা চলে আসছিল। নিজের এইম ইন লাইফ যেটাকে বলে, এই এইম ইন লাইফকে এইম হিসেবেই নিছি আমি। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই, কেন আমি কথায় কথায় এইম কথাটা বলি। দেখো তো, NASIM, তাই না? এখান থেকে তুমি এন আর এসটা বাদ দিয়ে দাও। যখন তুমি এস মানে ইয়েস, এন এন মানে নো, যখন তুমি ইয়েস এবং নো এই দুইটা জিনিস বাদ দিতে পারবা, কোনো ইয়েস বলার দরকার নাই, কোনো নো বলার দরকার নাই, তুমি নিজের এইমের উপরে
ফোকাস করতে পারবা। আমার নিজের নামে থেকে আমি এটা বানাইছি। আমার নামের মধ্যে এইম আছে, AIM, এইম। আমি আমার নিকনেমের মধ্যে এইম ভাইয়া কথাটা লিখছি। কেন লিখছি? আমি আমার নিজের যে একটা লক্ষ্য আছে সেইটার উপরে আমি একদম ডিটারমাইন্ড, আমাকে এইটুকু করতে হবে, আমি এইটুকু পর্যন্ত পৌঁছাবো, এটা হচ্ছে আমার লক্ষ্য। আমি এই লক্ষ্যটার পিছনে দৌড়াচ্ছি। কে ইয়েস বলতেছে আমার জন্য আমি দেখবো না, কে নো বলতেছে আমি দেখবো না। কারো ইয়েস নোতে আমার কিছু আসে যায় না, আমার নিজের ইয়েস নোতেও কিছু আসে যায় না। আমার লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে, এইটা হচ্ছে আমার কথা। দ্যাটস ওয়াই আমি নিজের নাসিম নামটাকে প্রাধান্য না দিয়ে আমি আমার নিজের এইম নামটাকে প্রাধান্য দেই বেশি। কারণ নাসিমের মধ্যে ইয়েস এবং নো আছে, বাট এইমের মধ্যে কোনো ইয়েস নো নাই। জাস্ট ফোকাস অন ইট গেম। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, আমার নামের এম ভাইয়া নামটা কেন দিচ্ছি আমি আশা করি বুঝতে পারছো। এখানে এস এর মধ্যে ইয়াস আছে, এন এর মধ্যে নো আছে। আমি ইয়াস নোতে বিশ্বাসী না, আমি ডিরেক্ট আমার এইমের উপর বিশ্বাসী। তোমরা নিজের এইমের উপর বিশ্বাসী হও, দেখবা সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, এখন আমি যেই জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম যে রেনিন সম্পর্কে, দেখো তো একটু, আমি একটু রেনিন সম্পর্কে বুঝাই, তারপরে বুঝবা যে জিনিসটা কোথায় গেছে। প্রথমে শেষ যেন বলছি, এই যে রেনিন একটু বড় করে লিখি, রেনিন। এখন আমার প্রশ্ন, এটা এনজাইম নাকি হরমোন? প্রশ্নটা বুঝছো? রেনিন, রেনিন কি এনজাইম নাকি হরমোন? এখন আমি চাচ্ছি কেউ পক্ষে যুক্তি দিবা, কেউ বিপক্ষে যুক্তি দিবা। আমি সবার যুক্তিটা দেখতে যাচ্ছি যে এই রেনিন সম্পর্কে তোমাদের ধারণাটা কি। রেনিন কি একটা এনজাইম নাকি একটা হরমোন? আমি বলছিলাম গতকালকে ক্লাসের আগে আমি বলছিলাম যে কিছু কনফিউশন তোমাদেরকে ক্লিয়ার করে দিব। এই যে কনফিউশন, একটা কনফিউশন কিন্তু অলরেডি হয়েছে, মুখের মধ্যে লিপিড পরিপাককারী এনজাইম থাকে কি থাকে না দেখায় দিছি, লিঙ্গুয়াল লাইপেজ। এখন আরেকটা সমস্যা, যেটা হচ্ছে এনজাইম নাকি হরমোন, রেনিন। এইটা একটু ক্লিয়ার করা হবে এখন। তোমরা একটু বলো দেখি, এনজাইম নাকি হরমোন? জাস্ট এটা একটু বলো। আচ্ছা, সবাই বলতেছে এনজাইম। হরমোনের পক্ষে কেউ আছো? আচ্ছা, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয় এনজাইম, কারণ এটা গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আচ্ছা, মাহমুদা তামান্না, মাহমুদা তামান্না, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয় বলেই এটা এনজাইম। তোমার কথা। গ্যাস্ট্রিক গ্রন্থিটা কেমন ধরনের গ্রন্থি সেটা আগে তোমাকে জানতে হবে, যে এটা নালীয় গ্রন্থি নাকি নালীবিহীন গ্রন্থি। যদি নালীয় গ্রন্থি হয় তাহলে এটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় এনজাইম। এই জন্য নালীযুক্ত যেই গ্রন্থি সেগুলো থেকে আমি বলতে পারি রেনিনটা কি একটা এনজাইম। বাট কেউ কি হরমোনের পক্ষে? হরমোন মনে হচ্ছে। এই যে আরেকটা যে অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনগুলো? যেগুলোর মধ্যে কোনো নালী থাকে না, ডিরেক্টলি রক্তের মধ্যে পরিবাহিত হয়। এখন আমি বলতেছি যে রেনিন এক জায়গার মধ্যে এনজাইম, এক জায়গার মধ্যে হরমোন। এখন আমাকে বলো, রেনিনটা এনজাইম কোন জায়গায়, রেনিনটা হরমোন কোন জায়গায়? এখন দেখি কে পারে। রেনিনটা এনজাইমও হবে, হরমোনও হবে। এনজাইমটা কোন জায়গায় হবে, হরমোনটা কোন জায়গায় হবে, বলো। দেখি কে বলতে পারো। এনজাইম স্টোমাকে, ওকে ওকে, ঠিক আছে। রেনিন, ইয়াস, রেনিন হরমোন কিডনিতে। কানিজ ফাতিমা মিতু, বাহ, ওর মিতুর রেসপন্স দেখে আমার খুব ভালো লাগে। সত্যি ক্লাসের মধ্যে
মিতু সব থেকে বেশি এবং সব থেকে আগে রেসপন্স করে, তারপর জ্যোতি করে, তারপর নাম যেন কি আরেকটা মেয়ের, জ্যোতি করে, মিতু করে, সুরভি করে, ঠিক আছে। আর নতুনের মধ্যে অনেকে আছে আমি দেখছি, ঠিক আছে। ওর মধ্যে একটা ছেলে আছে, নামটা যেন কি, নামটা এখন খেয়ালে আসতেছে না। তোমাদের যে ইয়াটা আর কি, ক্যাপাসিটিটা তাড়াতাড়ি রেসপন্স করা, এটা খুব ভালো লাগে আমার কাছে। এখানে ওর উত্তরটা একদম সঠিক, মিতুর, কানিজ ফাতিমা মিতু। সে বলছে এনজাইম হচ্ছে পাকস্থলীতে, হরমোন হচ্ছে কিডনিতে। দ্যাটস দ্য রাইট আনসার। রেনিন হরমোন হিসেবে কিডনিতে কাজ করে। রেনিন হরমোনটা কোথায় কাজ করে? কিডনিতে কাজ করে। আর কিডনি মানে বৃক্কের মধ্যে। যখন তোমরা বৃক্কটা পড়বা, দেখবা যে বর্জ্য নিষ্কাশিত হচ্ছে, বা বর্জ্যের সাথে একটা উচ্চচাপ নিম্নচাপের একটা সম্পর্ক। ওই উচ্চচাপ এবং নিম্নচাপ এই দুটোকে কন্ট্রোল করে কে? এই রেনিন এনজাইম, রেনিন এনজাইম বলি কেন, এই রেনিন হরমোন। রেনিন হরমোনটা গিয়ে কী করে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, বা কি প্রক্সিমাল মানে কি, নিকটবর্তী পেঁচানো নালিকা। ওই নিকটবর্তী পেঁচানো নালিকার মধ্যে গিয়ে সোডিয়াম এবং ক্লোরিন এর যে অ্যাবজর্পশন আছে, এটাকে অ্যাবজর্পশন বলে, এটাকে কী বলে? রিঅ্যাবজর্পশন। ওই রিঅ্যাবজর্পশনটাকে কী করে? বাড়ায়া দেয়। আবার কি করে? যদি রেনিন অ্যানজিওটেনসিন এটা যদি কী করে? কমে যায়, রেনিনটা যদি কমে যায় তাহলে কী হবে? বা এটার সোডিয়াম এবং ক্লোরাইডের যে রিঅ্যাবজর্পশনটা সেটা কমে যাবে, তাহলে ব্লাড প্রেশার আবার কমে যাবে, ঠিক আছে। এই সোডিয়াম এবং ক্লোরাইডের উপর কাজ করে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে এই রেনিন হরমোন। তাহলে রেনিন হরমোনটা কোথায়? কিডনিতে। রেনিন এনজাইমটা কোথায়? পাকস্থলীতে। সবার কাছে ক্লিয়ার এখন ব্যাপারটা? আচ্ছা, সবার কাছে ক্লিয়ার তো নাকি? আচ্ছা, জারিন সালভি, তোমার কমেন্ট ডেলিভার হচ্ছে, সমস্যা নেই, তোমার কমেন্টও দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ক্লিয়ার আমি পাকস্থলীতে কেন নিয়ে আসছি। এখন আরেকটা জিনিস আমি তোমাদেরকে আরও সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা বলো তো, তোমরা কি প্রোটিনের ডিনেচারেশন এই ওয়ার্ডটার সাথে পরিচিত কি পরিচিত না? প্রোটিনের ডিনেচারেশন বা প্রোটিন এর যে গঠন সেটা নষ্ট হয়ে যাওয়া। প্রোটিন ডিনেচারেশন মানে হচ্ছে প্রোটিনের গঠনটা নষ্ট হয়ে যাওয়া। তাহলে প্রোটিনের গঠনটা নষ্ট হবে কখন? প্রোটিনের গঠনটা নষ্ট হবে যখন আমরা অ্যাসিড বা ক্ষার কী করব? ওই প্রোটিনটাতে প্রয়োগ করব। প্রোটিন যখনই ডিনেচারেশন হবে তখনই তার কি হবে? তার যে সাধারণ একটা গঠন আছে, প্রোটিন যদি আমি বলি গাঠনিকভাবে প্রোটিন হচ্ছে 4 প্রকারের: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি। 4 ধরনের প্রোটিন। ওই 4 ধরনের প্রোটিনের মধ্যে প্রাইমারিটা বাদ দিয়ে বাকি সব ধরনের প্রোটিন কি হবে? তাদের স্ট্রাকচারটা বা গঠনটা নষ্ট হয়ে যাবে। কিসের জন্য? ওই ডিনেচারেশনের জন্য। ডিনেচারেশন কী কী কারণে হইতে পারে? অ্যাসিডের কারণে হইতে পারে, তারপর অ্যাসিডের কারণে হইতে পারে, ক্ষারের কারণে হইতে পারে বা অ্যালকালাইন, তারপর আর কিসের জন্য হইতে পারে? ইউভির কারণে হইতে পারে, এক্সরের কারণে হইতে পারে, অর্থাৎ তাপের কারণে, ঠিক আছে। তাহলে তাপ, রশ্মি আর হচ্ছে অ্যাসিড বেস, এই 3-4টার কারণে কী হতে পারে? প্রোটিনের ডিনেচারেশন হতে পারে। আর প্রোটিনের ডিনেচারেশন বা প্রোটিনের নষ্ট হয়ে যাওয়া বলে না, মানে গঠনটা ভেঙে যাওয়া, এইটা কার কার ক্ষেত্রে হবে? সেকেন্ডারি, কোয়াটারনারি এবং টারশিয়ারিতে হবে। প্রাইমারিতে হবে না, কারণ কি প্রাইমারি হচ্ছে সব থেকে সরল, ওই সরল থেকে আর ভাঙবে না, ঠিক আছে। তাহলে আমার কথা হচ্ছে, যখন আমি পাকস্থলীর কথা বলি, পাকস্থলীতে পিএইচ কত থাকে? পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে অনেক বেশি, যেখানে পিএইচ থাকে 1 থেকে 2, তাহলে পিএইচ অনেক বেশি অনেক বেশি অনেক বেশি পিএইচ থাকার কারণেই প্রোটিনের ডিনেচারেশন হয়। প্রোটিন ডিনেচারেশন হলে কী হয় বলো তো? এই যে সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি যে জটিল জটিল প্রোটিনগুলো আছে, একেবারে জটিলগুলো, ওই জটিলগুলো কী করে? ভেঙে যায়।
তাদের গঠনগুলো ভেঙে দেয়, ভেঙে কি করে একদম সরল প্রোটিনে পরিণত করে। তাহলে জটিল প্রোটিন ছিল সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি ছিল জটিল প্রোটিন। তারপর যখন সরল প্রোটিন হয়ে যায় তখন কি হবে, তখন গিয়ে এই পাকস্থলীর মধ্যে যেই প্রোটিন পরিপাকের এনজাইমগুলো আছে সেগুলো কি করে ওই সরল প্রোটিনটাকে ভেঙে দিতে পারে। জটিল, তারপর জটিল যে 3টা প্রোটিন আছে সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি, সেগুলোর উপরে কিন্তু এই যে প্রোটিন পরিপাককারী এনজাইম বা প্রোটিওলাইটিক এনজাইম ওইগুলো কাজ করতে পারে না। ওইগুলো কাজ করতে পারে কার উপর? ওইগুলো কাজ করতে পারে হচ্ছে সরল প্রোটিনের উপর। এই জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড এর এক্সট্রা কাজ বা এক্সট্রা অ্যাক্টিভিটি, এত পরিমাণ পিএইচ বা এত শক্তিশালী পিএইচ না থাকার কারণে মুখের মধ্যে প্রোটিনের পরিপাক হয় না। কারণটা কি? একেবারে অনেক বেশি পিএইচের দরকার, অনেক বেশি কি দরকার, অ্যাসিডের দরকার, যে কারণে সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারিগুলো ভেঙে যাবে, সরল প্রোটিন হবে। আর যখনই সরল প্রোটিন হয়ে গেল তারপরে কি করে প্রোটিন পরিপাককারী প্রোটিওলাইটিক এনজাইমগুলো ডিরেক্ট গিয়ে ওই সরল প্রোটিনগুলোকে ভেঙে ফেলে। ভেঙে ফেলে কি করবে? প্রোটিন মানে কি? প্রোটিন মানে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের সমষ্টি, তাহলে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে দেবে। আর অ্যামিনো অ্যাসিড হচ্ছে সবথেকে সরল, অর্থাৎ প্রোটিনের গাঠনিক উপাদান। ওই গাঠনিক উপাদানটা দেহের মধ্যে শোষণ হইতে পারে। এই জন্য প্রোটিনগুলো যখন অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়ে যায় প্রোটিওলাইটিক এনজাইমের প্রভাবে সরল প্রোটিন থেকে, তখন সেগুলো দেহের উপযুক্ত হয়। এখন আবার আরেকটা কথা আছে যে ভাইয়া এখানে তো প্রোটিন পরিপাককারী এনজাইম পাইছি, এগুলোর মধ্যে কি কোনো ক্লাসিফিকেশন আছে? আমি বলবো আছে। প্রোটিন পরিপাককারী এনজাইম 2 ধরনের হইতে পারে, ঠিক আছে? প্রোটিন পরিপাককারী এনজাইমের মধ্যে কি আছে? একটা হচ্ছে, আচ্ছা বড় করে লিখি নাহলে আবার তোমরা দেখতে পারো না। প্রোটিন পরিপাককারী এনজাইম 2 ধরনের, একটা হচ্ছে এন্ডো পেপটাইডেজ, আর একটা হচ্ছে এক্সোপেপটাইডেজ। একটা হচ্ছে এন্ডোপেপটাইডেজ আর একটা হচ্ছে এক্সোপেপটাইডেজ। প্রোটিন পরিপাককারী এনজাইম 2 ধরনের হইতে পারে, ঠিক আছে? এটা পাকস্থলী বলো, আন্ত্রিকের কথা বলো, সব জায়গায় কি পরিপাককারী এনজাইম 2 ধরনের, একটা হচ্ছে এন্ডোপেপটাইডেজ আর একটা হচ্ছে এক্সোপেপটাইডেজ। এখন কথা হচ্ছে এন্ডো মানে কি? আমি আগে কিন্তু পড়াইছি, যখন হার্ট পড়াইছিলাম, এন্ডোকার্ডিয়াম। এন্ডো মানে কি? এন্ডো মানে হচ্ছে ভিতরের। আর পেপটাইডেজ মানে কি? পরিপাককারী এনজাইম, প্রোটিন পরিপাককারী এনজাইম, তাই না? তাহলে বা পেপটাইড পরিপাককারী এনজাইম সহজে বললে, পেপটাইড পরিপাককারী এনজাইম কারা? যারা পেপটাইড বন্ড ভাঙতে পারে। পেপটাইড বন্ড একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ডের দ্বারা যুক্ত থেকে তারা কি উৎপাদন করে? প্রোটিন উৎপাদন করে। তাহলে প্রোটিনটা এখানে ভাঙলো, ঠিক আছে? ভাঙলোটা কি? প্রোটিন। তাহলে প্রোটিন ভাঙবে, এই জন্য এদের নাম হচ্ছে, বা পেপটাইড বন্ড ভাঙবে বলে এদের পেপটাইড। আবার এক্সো মানে কি? এক্সো মানে বাহিরের। এক্সো মানে বাহিরের, তারপর একটো মানে বাহিরের, ঠিক আছে? এটা কিন্তু আগে বলছি। এপি মানে বাহিরের, তাহলে এক্সো মানে হচ্ছে বাহিরের। তাহলে এন্ডোপেপটাইডেজ যেগুলো, এগুলো কি করবে? একদম ভিতরের যে পেপটাইড বন্ডটা সেটাকে ভেঙে দিবে। এন্ডোপেপটাইডেজ মানে ভিতরের পেপটাইড বন্ডটাকে ভাঙবে। আর এক্সোপেপটাইডেজ মানে কি? সে পেপটাইড বন্ডটাকে, একদম ভিতরে যে পেপটাইড বন্ড সেটাকে ভাঙবে না, সে অন্য ধরনের পেপটাইডকে ভাঙবে। যেমন কি? যেটার সাথে নাইট্রোজেন থাকতে পারে বা যেটার সাথে কার্বন থাকতে পারে। 2টা জিনিস মনে রাখবা, নাইট্রোজেন অথবা কার্বন। নাইট্রোজেন মানে কি? এখানে এন টার্মিনাল আর এটা হচ্ছে সি টার্মিনাল। এখানে এন দ্বারা কি বোঝানো হচ্ছে? যে অংশের মধ্যে নাইট্রোজেন যুক্ত হবে সেই অংশটা শুধু ভাঙবে। অর্থাৎ নাইট্রোজেন, আমি বললাম কি অ্যামিনো অ্যাসিড, এখন তো আবার অ্যামিনো অ্যাসিড পড়াইতে হবে। অ্যামিনো অ্যাসিড কাকে বলে? একটা অ্যামিনো গ্রুপ থাকবে আর একটা কি থাকবে? কার্বক্সিলিক গ্রুপ থাকবে, তাই না? তাহলে এই শুধু অ্যামিনো অংশটা যদি ভেঙে যায়, শুধু অ্যামিনো গ্রুপের পাশের অংশ যদি ভেঙে যায়, ডিরেক্ট পেপটাইড বন্ডটা না ভেঙে, তাহলে সেটাকে আমরা বলবো এন টার্মিনাল পেপটাইডেজ। আর যদি কার্বক্সিলিক অ্যাসিডের পাশের কোনো অংশ ভেঙে যায়, ধরো কার্বক্সিলিক অ্যাসিডের পাশে অন্য কিছু ছিল, অন্য কোনো একটা পদার্থ ছিল, সেই অংশটুকু ভেঙে যায়, তাহলে সেটাকে আমরা বলবো কার্বন টার্মিনাল পেপটাইডেজ। কখন বলবো? যখন পেপটাইড বন্ডটা না ভেঙে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনের সাথের কোনো অংশ ভাঙবে, পেপটাইড বন্ড না ভেঙে, তখন সেটাকে আমরা বলবো কার্বন টার্মিনাল পেপটাইডেজ বা কার্বন এক্সোপেপটাইডেজ। আর যখন নাইট্রোজেনের সাথে, এই যে অ্যামিনো গ্রুপের সাথে থাকা অন্য কোনো অংশকে ভাঙবে, তখন সেটাকে বলবো এন টার্মিনাল পেপটাইডেজ, ঠিক আছে?
আর এন্ডোপেপটাইডেজ কখন বলবো? যখন এই যে অ্যামিনো গ্রুপ আর কার্বক্সিলিক গ্রুপ দুইটা একসাথে মিলে একটা পেপটাইড বন্ড গঠন করছিল, ওই পেপটাইড বন্ডটা ভাঙবে, তখন সেটাকে আমরা বলবো এন্ডোপেপটাইডেজ। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার না হইলে আমি আবার বোঝাবো, সমস্যা নেই। আচ্ছা, এই তো সুরভি আবার লিখেছে এন্ডোপেপটাইডেজ, এক্সোপেপটাইডেজ, আর এটা হচ্ছে কি কার্বক্সিপেপটাইডেজ, আর এটা হচ্ছে কি অ্যামিনোপেপটাইডেজ, ওই দুটো এক্সোপেপটাইডেজ। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? সবারই আরেকবার লাগবে, সবাই বলতেছে আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আবার বুঝাচ্ছি, দেখো অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পরের সাথে এভাবে যুক্ত থাকে। দেখো একটাতে NH2 থাকে, একটাতে COOH থাকে, তাই না? ওহো, এখানে দিতে হবে না, আর একটু পাশে দিতে হবে। এই যে দেখো একটাতে NH2, একটাতে COOH, তারপর আরেকটার সাথে NH2 থাকে, আরেকটাতে COOH থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে ধরো একটা অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে আরেকটা অ্যামিনো অ্যাসিড। দুইটা অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যখন যুক্ত হয়, মাঝখানে যে বন্ডটা হয়, একটা অ্যামিনো গ্রুপ আর একটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, যে একটা বন্ড গঠন করতেছে সেটাকে আমরা বলতেছি কি পেপটাইড বন্ড, তাই না? এটা হচ্ছে পেপটাইড বন্ড, যেটা কি করে আস্তে আস্তে মনোপেপটাইড, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, তারপর পলিপেপটাইড, পলিপেপটাইডের পরে কি গঠন করে? প্রোটিন গঠন করে। অর্থাৎ যুগ হইতে হইতে, একটার সাথে আরেকটা যুগ হইতে হইতে কি করে? পেপটাইডের পর পেপটাইড গঠন হইতেই থাকে, তারপর কি হয়? একদম একদম কি করে? প্রোটিন গঠন করে ফেলে। এখন কথা হচ্ছে, যখন এই যে এই পেপটাইড বন্ডটা, এই পেপটাইড বন্ডটাই যখন ভাঙবে, এই পেপটাইড বন্ডটা যখন ভাঙবে, তখন সেটাকে আমরা বলবো কি এন্ডোপেপটাইডেজ। যেই প্রোটিন পরিপাককারী এনজাইমটা এই পেপটাইডটাকে ভাঙবে সেটাকে আমরা বলবো এন্ডোপেপটাইডেজ। আর যেটা এই যে এই ভিতরের পেপটাইড বন্ডটাকে না ভেঙে কি করবে? বাহিরের কোনো কার্বক্সিলিক, এই ধরো এখানে একটা কার্বক্সিলিক মূলক আছে, তাই না? কার্বক্সিলিক মূলকের সাথে অন্য কোনো একটা কিছু যুক্ত আছে, ঠিক আছে? ধরো অন্য কিছু থাকতে পারে, নাইট্রোজেন, ফসফরাস বা অন্য কিছু। ওইটাকে যখন ভাঙবে, এই যে এই বন্ডটাকে যখন ভাঙতেছে, তখন সেটাকে আমরা বলবো কি এক্সোপেপটাইডেজ। আবার ধরো এই নাইট্রোজেনের সাথে কোনো কিছু একটা আছে, ফসফরাস বা অন্য কিছু, এই বন্ডটাকে যখন ভাঙবে, তখন আমরা এটা বলবো কি অ্যামিনোপেপটাইডেজ। এটা কার্বক্সিলিকের সাথে অন্য একটা কিছু ছিল, এইটাকে ভাঙতেছে, এই জন্য এটাকে কি বলতেছি? কার্বক্সিপেপটাইডেজ। আর যখন এই অ্যামিনো অংশটাকে ভাঙতেছে, যেটা পেপটাইড বন্ডের সাথে যুক্ত না, এটাকে ভাঙতেছে, তখন সেটাকে আমরা বলবো কি অ্যামিনো পেপটাইডেজ। সবার কাছে ক্লিয়ার হয়েছে এখন? কষ্ট লেগে গেছে একদম শরীর। সবাই বুঝতে পারছো তো? কয় মিনিট হয়েছে লাইভটা?
1 ঘন্টা প্রায় হয়ে গেছে। আচ্ছা, তো এটা গেল আজকে এই পাকস্থলী নিয়ে, ঠিক আছে। তারপর আমরা চলে যাচ্ছি এখন পাকস্থলীর পরে। আচ্ছা, পাকস্থলীর পরে আমি গতকালকে একটা চিত্র দেখাইছিলাম, তাই না? ওইটার মধ্যে পাকস্থলীর পরে কোন অংশ থেকে এনজাইম বা ইয়ে আসে বলো তো? পাকস্থলীটা যখনই শেষ হয়, ধরো এই যে এখানে ধরো পাকস্থলীটা শেষ হলো, তাই না? পাকস্থলী শেষ হয় পাইলোরিক স্ফিংটার। এইখানেই আবার কি শুরু হয়েছিল বলো তো? এখানে শুরু হয়েছিল ডিউডেনাম, তাই না? এই যে ডিউডেনাম এখানে শুরু হয়েছিল, ডিউডেনামের মধ্যে আইসা কি আইসা যুক্ত হয় বলো তো? ডিউডেনামের মধ্যে একটা নালী আইসা উন্মুক্ত হয়, ওইটাকে কি বলা হয়? অভিন্ন পিত্তনালী। ওই অভিন্ন পিত্তনালীটা ডিউডেনামে এসে উন্মুক্ত হয়। ওইটা কি নিয়ে আসে বলো তো? ওইটা যকৃত থেকে পিত্ত রস নিঃসৃত হয়, জমা থাকে কোথায়? পিত্ত থলিতে। আচ্ছা, তাহলে যকৃত কি উৎপাদন করে? পিত্ত উৎপাদন করে। আর সেটা কে নিয়ে আসে? নিয়ে আসে কে এখানে? পিত্তটা কে নিয়ে আসে এখানে? অভিন্ন পিত্তনালী। আয়সা কোথায় ছাড়ে? ডিউডেনামের মধ্যে। তাহলে এই ডিউডেনামের মধ্যে এই যে ফ্যাট বা চর্বি, এই চর্বিটাকে শোষণ করার জন্য একটা একটা আইটেমের দরকার পরেই পড়ে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই পিত্ত, বা এটাকে আবার সহজে বললে কি বলা হয়? বাইল বলা হয়, ঠিক আছে? বাইল বা পিত্ত, এটা মনে রাখবা। কারণটা কি? বাইল বা পিত্ত ছাড়া চর্বি হজম করা, শোষণ করা ইম্পসিবল। এই দুইটা ছাড়া কখনোই চর্বিটা কি হবে না? দেহের মধ্যে শোষণ হবে না, ঠিক আছে? এই জন্য দরকার। আচ্ছা, একজন খুব সুন্দর একটা কথা লিখছে, আমার কাছে খুব ভালো লাগছে এটা, যে কলিজা থেকে পিত্তরস। সুন্দর। অবশ্য আমরা যেটা যকৃত বলি, গরুর যে অংশটা আমরা কলিজা হিসেবে খাই সেটা কিন্তু যকৃতই, ঠিক আছে? তো যকৃত, তাহলে সে বলছে যে যকৃত হচ্ছে কি করে? পিত্তরস তৈরি করে। তাহলে তার উত্তরটাও সঠিক, আমি তো ভুল বলতেছি না। আর এই যে একদম শেষে এই অংশটার মধ্যে যখন আইসে এখানে একদম মুক্ত হবে, একটু মোটা অংশ গঠন করবে ডিউডেনামের মধ্যে, সেটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ব্যাটার। অ্যাম্পুলা, তোমরা একটা জিনিস মাথায় রাখো, অ্যাম্পুলা জিনিসটা কি? আমি বলছি না যে এখানে একটু আইসে একটু মোটা হবে, একটা অংশ মোটা অংশ হবে, ওই মোটা অংশই হচ্ছে অ্যাম্পুলা। অ্যাম্পুলা মানে হচ্ছে একটু মোটা বা ফিত অংশ। অ্যাম্পুলা মানে হচ্ছে ফিত বা মোটা, ঠিক আছে? তাহলে মোটা যে অংশটা ডিউডেনের মধ্যে আইসা মুক্ত হচ্ছে, সেটাকেই বলা হয় কি? অ্যাম্পুলা। মনে রাখবা সবাই, সবাই এটা মাথায় রাখবা। যে অংশটা ফিত থাকে, যে অংশটা মোটা থাকে, সেটাই হচ্ছে কি? অ্যাম্পুলা, ঠিক আছে? তাহলে অ্যাম্পুলা কিন্তু শুধুমাত্র কোথায় থাকে না? এখানেই থাকে না, দেহের যে অংশের মধ্যেই কিছু মোটা একটা ইয়া থাকবে সেটাকেই অ্যাম্পুলা বলবে। তোমরা দেখবা মেল জেনিটালিয়া, ফিমেল জেনিটালিয়া, অর্থাৎ ছেলেদের ছেলেদের যে প্রজনন অঙ্গগুলো,
মেয়েদের যে প্রজনন অঙ্গগুলো ওই দুইটার মধ্যেই কিন্তু অ্যাম্পুলা থাকে, দুইটা যে নালী থাকে, ছেলেদের শুক্রনালী, মেয়েদের ডিম্বনালী, ওই ডিম্বনালীর যে ফিত অংশ বা মোটা অংশ সেটাকে কিন্তু অ্যাম্পুলা বলা হয়। ঠিক সেমভাবে এখানে যেই নালীটা আসলো একটু মোটা হইলো সেই অংশটাকে আমরা বলতেছি কি অ্যাম্পুলা। আর এটা বিজ্ঞানী ভ্যাটারের নাম দিছে, এই জন্য এটাকে কি বলা হয় ভ্যাটারের অ্যাম্পুলা। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখলাম বাইল। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন খাবারটা যাচ্ছে কোথায়, খাবারটা কোথায় যাচ্ছে, খাবারটা যাচ্ছে হচ্ছে ডিউডেনামে। ওই ডিউডেনামে প্রবেশের পূর্বে এখানে অগ্নাশয়ের সাথে একটা নালী যুক্ত থাকে, অগ্নাশয়ের সাথে একটা নালী যুক্ত থাকে, ওইটাকেই কিন্তু বলা হচ্ছিল কি অ্যাম্পুলা অফ ভ্যাটার। ঠিক আছে, অর্থাৎ এই যে অভিন্ন পিত্তনালী। ঠিক আছে, অগ্নাশয়িক নালীটা যখন পিত্তনালীর সাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি কি অভিন্ন পিত্তনালী। এই যে এখানে দেখবে অগ্নাশয়ের মতো আছে, ঠিক আছে, এখান থেকে একটা নালী চলে আসে, এখান থেকে পিত্ত থেকে একটা নালী চলে আসে, দুইটা মিলে একটা অভিন্ন পিত্তনালী গঠন করে। তারপর সেটা কি হয় সিস্টিক নালীতে উন্মুক্ত হয় এবং তারপরে সেটা কোথায় চলে আসে, চলে আসে ডিরেক্ট অভিন্ন পিত্তনালী হয়ে সিস্টিক নালী, সিস্টিক নালী থেকে একদম ডিউডেনামে। ঠিক আছে, তাহলে ওই যে অগ্নাশয় নালী পিত্তনালী দুইটা আসলো, বুঝো অগ্নাশয় নালী আসলো পিত্তনালী আসলো, তাহলে অগ্নাশয়িক রসগুলো চলে আসছে না এখানে। অগ্নাশয় থেকে তাহলে কি কি রস নিঃসৃত হয়, অগ্নাশয় থেকে অগ্নাশয়িক বা প্যানক্রিয়াটিক জুস নিঃসৃত হয়, অগ্নাশয়িক বা প্যানক্রিয়াটিক, প্যানক্রিয়াস মানে হচ্ছে অগ্নাশয়, প্যানক্রিয়াস। তাহলে প্যানক্রিয়াস থেকে কি কি রস নিঃসৃত হতে পারে, অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, তার মানে এটাতে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুইটা অংশই গঠন করবে। আচ্ছা এখন আমার একটা জিনিস বলার আছে, আমাকে একটু বলো তো, এই প্যানক্রিয়াস থেকে একটা জিনিস নিঃসৃত হয় সেটার নাম হচ্ছে অগ্নাশয় থেকে একটা নিঃসৃত হয় সেটার নাম হচ্ছে সোমাটো, সেটার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। ঠিক আছে, এই সোমাটোস্ট্যাটিনটা তোমরা অগ্নাশয় ছাড়া আর কোথায় পড়ছো, সোমাটোস্ট্যাটিন তোমরা কি মস্তিষ্ক অংশটা একবারও পড়ছো, মস্তিষ্ক অংশটা পড়লে সোমাটোস্ট্যাটিনটা পারার কথা। তোমরা একটু বলো তো এই অগ্নাশয় ছাড়া এই সোমাটোস্ট্যাটিনটা, অগ্নাশয় ছাড়া এই সোমাটোস্ট্যাটিনটা আর কোথায় থেকে উৎপন্ন হইতে পারে, একটু বলো আমি দেখি। অগ্নাশয় ছাড়া সোমাটোস্ট্যাটিন আর কোথায় থেকে উৎপন্ন হইতে পারে, গোনাডোট্রপিন, সোমাটোট্রপিন, গোনাডোট্রপিন মনে আসছে না। আচ্ছা যাই হোক, অনেকটাই কাছাকাছি চলে গেছে মেয়েটা, বুঝলাম না, ওর মাথায় অনেক কিছুই আছে দেখা যায়। সোমাটোট্রপিন, গোনাডোট্রপিন এগুলো কোথা থেকে নিঃসৃত হয়, হাইপোথ্যালামাস থেকে, হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোন নিঃসৃত হয় এবং ইনহিবিটিং হরমোন নিঃসৃত হয়। ওইখানে সোমাটোট্রপিন হচ্ছে কি, সোমাটোট্রপিন আরেক নাম হচ্ছে, সোমাটোট্রপিন হচ্ছে কি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, ওইটার আরেক নাম হচ্ছে সোমাটোট্রপিন। আর সোমাটোট্রপিনের উল্টা কাজ করে, সেটা কে করে, সেটা করে হচ্ছে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, তার মানে কি সে গ্রোথ হরমোনকে ইনহিবিট করবে। আমি সোমাটোস্ট্যাটিন সম্পর্কে একটা বড় একটা আর্টিকেল লিখছিলাম তো তোমাদের জন্য, ঠিক আছে, যে সোমাটোস্ট্যাটিন কি করে না করে একদম সম্পূর্ণটা লিখে দিয়েছিলাম, কিন্তু আমি জানি না কে কে পড়ছো এটা, যে সোমাটোস্ট্যাটিনকে ইউনিভার্সাল ইনহিবিটর বলা হয়। তার মানে কি সে সব কিছু ইনহিবিট করবে। সে একই সাথে যখন হরমোন হিসেবে নিঃসৃত হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, হরমোন হিসেবে নিঃসৃত হচ্ছে, সে একই সাথে নিউরো ট্রান্সমিটার, সে একই সাথে একটা পেপটাইড, সে একই সাথে একটা কি নিউরো ট্রান্সমিটার, হরমোন, পেপটাইড এবং কি একটা ইনহিবিটিং হরমোনও বলা যায়। এবং সে কোথা থেকে নিঃসৃত হয়, একই সাথে হাইপোথ্যালামাস থেকেও নিঃসৃত হচ্ছে, একই সাথে সে আবার অগ্নাশয় থেকেও নিঃসৃত হচ্ছে। মাথায় থাকবে এটা।
আসলে একটা না 1.5 ঘন্টা ক্লাসে আমার পক্ষে সম্ভবই হচ্ছে না, পা নিয়ে দাঁড়ায় থাকা খুবই কষ্টের ব্যাপার। আমি যে এরপর এটুকু পড়াবো এইটুকুর জন্য আমি সোজা হয়ে দাঁড়াতেই পারতেছি না। আচ্ছা, কোন অংশটা যেন, আচ্ছা আচ্ছা, বড় একটা অংশ তোমাদের এখনো বাকি আছে, এটার জন্য এখন শুরু করতেছি। দেখো, আর ভিতরে কিছু পড়াতে পারতেছি না, আমি শুধু একটু ফিনিশিং টাচ দিয়ে যাচ্ছি। এখন সময়ও কম, আমার শরীরের ধারণ ক্ষমতাও কমে গেছে এখন। দেখো, গরমের কারণে এই দেখো, অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। অগ্নাশয় থেকে তিন ধরনের কি তিন ধরনের পরিপাককারী এনজাইম নিঃসৃত হয়। একটা হচ্ছে লিপিড, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আচ্ছা তাহলে এখানে প্রোটিন পরিপাককারী এনজাইম মনে রাখার টেকনিকটা বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, কাবার ট্রিপে আমিনা খায় ডাটা আর কলা। আচ্ছা, তোমাদের যদি কোনো আত্মীয় মক্কা ইয়াতে গিয়ে থাকে, মক্কায় আল্লাহর ঘর দর্শনে গিয়ে থাকে, ঠিক আছে, বা হজে গিয়ে থাকে, তাহলে দেখবা ওনারা কিন্তু বেশিরভাগ দেশের খাবার নিয়ে যায়। কারণ কি, খাবারগুলো খাবারের উপযুক্ত না, অনেক বেশি ঝাল দেওয়া থাকে, অনেক বেশি, মানে বাংলাদেশের মানুষ ওইখানে গিয়ে সহজে এগুলো খাইতে পারে না। ঠিক আছে, তাদের কাছে এগুলো উপযুক্ত মনে হয় না। সময়ের সাথে তারা আস্তে আস্তে নিজেকে মানায় নিতে পারে, কিন্তু যখন নতুন নতুন তারা যায় ওইগুলো খাওয়া কষ্টকর হয়ে যায়। তাই তারা কি করছে, আমিনা আমিনা একজন মহিলা, উনি কি করছে, কাবাতে যাবে ট্রিপে, ঠিক আছে, অর্থাৎ হজে যাবে। তার জন্য উনি কি নিয়ে গেছে খাবার, বাংলাদেশ থেকে ডাটা নিয়ে গেছে আর কলা নিয়ে গেছে। এইগুলো সে কি করবে, ওইখানে গিয়ে খাবে। কারণ কি, ওইখানের খাবার ভালো না। তাহলে প্রোটিন পরিপাককারী এনজাইম অগ্নাশয়িক রস থেকে কিভাবে মনে রাখবা, কাবার ট্রিপে আমিনা খায় ডাটা আর কলা। এখানে কাবা মানে কি, কাবা মানে কার্বক্সিপেপটাইডেজ, অর্থাৎ এটা একটা এক্সোপেপটাইডেজ। ট্রিপে মানে কি, ট্রিপসিন, তোমরা তো জানারই কথা। আর ট্রিপসিন, প্রথমে ট্রিপসিনোজেন থাকে, ট্রিপসিনোজেন থাকে। তারপর যখন এটা কি হয়ে যায়, ট্রিপসিনটা যখন এন্টারোকাইনেজ তার উপর ক্রিয়া করে, তখন সে সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়ে যায়, ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিনে পরিণত হয়। তাহলে কাবার মানে কি, কার্বক্সিপেপটাইডেজ, ট্রিপে মানে ট্রিপসিন, আমিনা মানে হচ্ছে অ্যামিনোপেপটাইডেজ, আমিনা মানে অ্যামিনোপেপটাইডেজ। তারপর আর কি আছে, তারপর খায় মানে হচ্ছে কাইমোট্রিপসিন, এখানে ছিল ট্রিপসিন, এখানে খায় মানে হচ্ছে কাইমোট্রিপসিন। ডাটা মানে হচ্ছে ডাইপেপটাইডেজ, ঠিক আছে। আচ্ছা, ডাটা মানে হচ্ছে ডাইপেপটাইডেজ এবং ট্রাইপেপটাইডেজ, দুটো একসাথে। ডা মানে ডাইপেপটাইডেজ, টা মানে ট্রাইপেপটাইডেজ। আর টাইম নিতে রাখা হয়েছে ডাটা আর কলা মানে কি, কোলাজিনেস। এখন আবার কথা আছে এখানে, অনেকের কাছে প্যাচ লাগে কোন অংশটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, যে ফসফোলাইপেজ আর কোলেস্টেরল এস্টারেজ। এই যে কোলেস্টেরল এস্টারেজ আর কোলাজিনেজ, এই দুইটার মধ্যে প্যাচ লাগে যে কোনটা লিপিড পরিপাককারী, কোনটা প্রোটিন পরিপাককারী। তোমরা দেখবা গাঠনিক প্রোটিন আছে না, গাঠনিক প্রোটিনের মধ্যে কিন্তু কোলাজেনের নাম দেওয়া আছে। তাহলে কোলাজেন হচ্ছে এক ধরনের গাঠনিক প্রোটিন। ওই কোলাজেনটাকে যে ভাঙতে পারবে, সেই প্রোটিনটার নাম কি হবে, সেই প্রোটিন কোলাজেন, সেটাকে যে ভাঙতে পারবে, সেই এনজাইমটার নাম কি হবে, কোলাজেন প্রোটিনকে ভাঙতে পারবে কোলাজিনেস। আর কোলেস্টেরল তো একটা লিপিডই, তোমরা দেখো নাই, কোলেস্টেরল লাস্টে অল আছে, অর্থাৎ অ্যালকোহল এই
কোলেস্টেরল যেটা সেটা কিন্তু লিপিড টাইপ। তো লিপিড টাইপ যেহেতু, তাহলে এই কোলেস্টেরল এস্টারেজ যেটা, এইটার জন্য তাহলে কোন পরিপাককারী এনজাইম লাগবে? লিপিড পরিপাককারী। তাহলে কোলেস্টেরলের জন্য লাগবে লিপিড পরিপাককারী এনজাইম, আর কোলাজেনের জন্য লাগবে কি? কোলাজিনেজ, অর্থাৎ প্রোটিন পরিপাককারী এনজাইম। তাহলে এখন বলো, কোলাজিনেজ আর কোলেস্টেরল এস্টারেজের মধ্যে কি এরপরও পার্থক্য, মানে প্যাচ লাগবে তোমাদের? যে কোলেস্টেরল এস্টারেজ কি প্রোটিন পরিপাককারী হবে নাকি লিপিড পরিপাককারী, আর কোলাজিনেসটা প্রোটিন পরিপাককারী হবে নাকি লিপিড পরিপাককারী, এটা নিয়ে আর সমস্যা হবে তোমাদের? এই যে দেখো, তোমরা লিখে দিতে চাচ্ছ, জ্যোতি লিখে দিছে এখানে, পায়ে আর কুলাচ্ছে না, পা নিয়ে দাঁড়াইতে পারতেছি না। আরও একটু বাকি আছে, আমি তো দাঁড়াইতেই পারতেছি না ঠিকভাবে। যদি শেষ করে দিতে পারতাম ভালো হইতো। প্রথমত এখানে গরম, আর দ্বিতীয়ত হচ্ছে এই পায়ের সমস্যা। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাক। তাহলে শরীরে তো আর নিতেছে না, আর তো পারতেছি না। এদিকে লেখা করলেও তেমন ভালো দেখায় না ভিডিওতে। আচ্ছা, আমি জানি না বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না কেন। অবশ্য 1 ঘন্টা দাঁড়ায় থাকাটা এখন কঠিন হয়ে যায়। যাই হোক, আসলে আমরা অলস হয়ে যাচ্ছি দিন দিন জাতিটা। আমি দেখা যাচ্ছে আমার শারীরিক পরিশ্রম একেবারেই হয় না, যেই কারণে এই আমার যে ক্যাপাসিটি, দাঁড়িয়ে থাকার ক্যাপাসিটি, সেটাও কিন্তু আস্তে আস্তে লোপ পাচ্ছে। যাক, যদি রেগুলার একটু হাঁটাহাঁটি হয় তাহলে আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আজকে এই আটা এখান থেকেই শেষ করে দিচ্ছি। জুলজি ব্যাচ এর অফিসিয়ালি আজকে সমাপ্ত হচ্ছে, আর আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে। অলরেডি তো তোমরা পাইছোই, যে নোটিশ পাইছো, পোস্ট পাইছো ইংলিশ ব্যাচ সম্পর্কে। ইংলিশের পর আমাদের চিন্তা আছে ফিজিক্স এবং হায়ার ম্যাথ নিয়ে কাজ করার, ঠিক আছে? তো ইংলিশ ব্যাচের মধ্যে দেখব রেসপন্সটা কেমন হয়, তারপর এই হায়ার ম্যাথ এবং ফিজিক্স নিয়ে কাজ হবে। তোমাদের রেসপন্স অনুযায়ী সকল কাজ, ফিজিক্সের কেমন রেসপন্স হয়, হায়ার ম্যাথে কেমন রেসপন্স হয়, সব দেখে। হায়ার ম্যাথ ফিজিক্স আমরা পড়াতে চাই না স্বভাবত, কিন্তু স্টুডেন্টরাই একদম মাথা গরম করে দিছে। ওরা বলে যেইভাবেই হোক ভাই লাগবে, আমাদের যেভাবেই হোক লাগবে। ইংলিশ লাগবে ভাই, ফিজিক্স লাগবে ভাই, কেমিস্ট্রি লাগবে, কেমিস্ট্রির মধ্যে জৈব রসায়ন সেটাও লাগবে। মানে আমি বুঝি না
একে তো শরীর নিতে চায় না বেশি, এই যে শরীরের পক্ষে এই যে এতটুকু ইয়ে করা, তোমাদেরকে এত লং টাইম বুঝানো, এইটা হয় না। তারপরে আবার এর উপরেও তোমরা চাও যে না যেইভাবেই হোক ভাই আপনার একটু কষ্ট হইলেও ভাই নিয়ে নেন। অনেকে এই কথাও বলো, আমি বলি আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু চাচ্ছ তাহলে কী করার, আমি তো আর কিছু বলতে পারি না তখন, তাই নিয়েই নেই।